গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সারাদিন আমার সাথে থাকো, দেখো আমি কী করছি। তো দেখো বন্ধুরা, মা তো বাড়িতে নেই, তোমরা তো জানো। মা মামা বাড়িতে গেছে, বোনের বাড়িতে গেছে। মা তার ভাই বোনদের বাড়িতে ঘুরে তবে বাড়ি আসবে। তো আজকে কিন্তু আমি মায়ের ঘরটা পরিষ্কার করাটাই তোমাদের দেখাবো। আসলে কিন্তু কোনো দিনই আমি অত পরিষ্কারটা দেখাই না, কারণ দেখো এগুলো তো নিত্যকার। আমি কিন্তু প্রত্যেক দিন অবশ্য করতে পারি না। আমি যখন ধরি তখন সবটাই করে ছাড়ি, এরম একটা অবস্থা। মানে যদি মনে করি যে রবিবার দিনটা আগের থেকেই ঘরঠর ঝাড়বো, তাহলে আগে ঘরঠর নিয়েই পড়ি। তাতে টিফিনটা যদি বাবু কিনে নিয়ে আসবে, টিফিনটা বাদ দিয়ে দিই করতে, কিন্তু কাজগুলোকে করে নিই। 15 দিন অন্তর একবার ধরি, কিন্তু প্রত্যেক দিন আমার এরকম করে পরিষ্কার করা হয় না। আর মা বাড়িতে থাকলে আমরা সবাই সবার ঘর কাজ করি। মানে মা হয়তো ছেলের ঘরটাও মা গুছায়, মার ঘরটাও আমরা গুছাই। আমাদের কোনো ঠিক নেই যে যার যারটা শেষে করতে হবে, এমন কোনো কথা না। কি বলো তো বন্ধুরা, ছোটোবেলা থেকেই না শিখেছি নিজের কাজটা নিজেকে করতে হবে। আমাদের কিন্তু ঠাকুমা ছিল, ঠাকুমা করতে দিত না, কিন্তু আমার মা বলতো না, করতে দিতে হবে, মেয়ে সন্তান শিখে রাখা ভালো। তা ছোটোবেলা থেকেই বিশ্বাস করো বন্ধুরা, আমার মা ভীষণ বাপের বাড়ি যেতে পছন্দ করতো। মানে ধরো আমার বাবা ডিফেন্সে চাকরি করতো, আর আমরা দুটো বোন। ছেলেবেলাটা এই বাড়িতেই কেটেছে, এটা আমার বাপের বাড়ি, তোমরা সবাই জানো। তো এই হয় না যে যেটা চায় না তার ভাগ্যে ভগবান সেটাই হয়তো দেয়। আমারও ঠিক তাই অবস্থা বন্ধুরা। আমি কোনোদিনও চাইনি বাপের বাড়িতে এসে থাকবো, এটা যে আমি বাপের বাড়িতেই রয়েছি এটা আমি কোনোদিন ভাবতেই পারি না। কিন্তু কি করব, আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসছে, কিছুই করার নেই। তো সবই ভগবানের ইচ্ছা। ভগবান হয়তো চেয়েছিল, বা আমাদের ভোলানাথ চেয়েছিল যে আমি এখানে না আসলে আমার ভোলানাথকেই বা কে পুজো দেবে। মার তো বয়স হচ্ছে। তো যাই হোক, দুই বোন, বোনের তো বিয়ে হয়েছে বাবুঘাট, শ্যামনগর, ওখানে বোনের বাড়ি। আমি এখনও বাড়ি করে উঠতে পারিনি। আর বাড়ি করে উঠবই কি, আমার শ্বশুরবাড়ি কিন্তু আমার বাপের বাড়ির থেকে আরও একটু ভিতরের দিকে, মানে আরও গ্রামে। তো সেখানে আমি একটা বছর মতন ছিলাম। আর আমার বিয়ে হয়ে চলে যাওয়া কিন্তু ক্যান্টনমেন্ট। বাবু যেখানে যেখানে চাকরি করেছে আমাকে সেখানে সেখানে যেতে হয়েছে। তো ক্যান্টনমেন্টেই ছিলাম। ছেলেও হয়েছে আরজি করে থেকে ছেড়ে হওয়ার পর, যখন খুব অল্প বয়স বিয়ে হয়, ছেলেকে ঠিকমতো সামলাতে পারবো না, আমার বাবা রিটায়ার হয়েও তো বাড়িতে ছিল, তখন বাবা মাকে বললো যে ওকে এখানে নিয়ে আসো। সেই যে বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তারপরেও একটার পর একটা ঘটনা জীবনের সাথে হয়ে যাচ্ছে আমার, কি আর বলবো। সব ভিডিওই তোমরা আস্তে আস্তে পাবে। সব ভিডিও আমি এখনই দিচ্ছি না তোমাদেরকে। নিজের লাইফ সম্পর্কে অবশ্যই একটা ভিডিও আমি ছাড়বো। আমার জীবনের যদি বিয়ে মানে আমাদের প্রেমের লাভ স্টোরিটা তোমরা যদি দেখতে চাও, আমাকে সবাই কমেন্টস করো, আমি অবশ্যই একটা ভিডিও ছাড়বো। আমি জানি না বন্ধুরা আমার মতন বিয়ে কারোর হয়েছে কি না, মানে কি বলবো, যদিও বা সেটা অনেক দিন আগেকারের ব্যাপার। আর এখন মনে হয় এই ইউটিউবে আসাটা বন্ধুরা সত্যি নিজের ভালো লাগা থেকে। আগে তো লোকের ভিডিও দেখতাম, কমেন্টস করতাম, খুব ভালো লাগতো। তখন একদিন মনে হলো যে আমিও তো করতে পারি, আমিও একটা খুলি না। পারি কি পারি না জানি না, কিন্তু খুলি না। আমি কোনো দিন টিভি দেখতে ভালোবাসতাম না, সিরিয়াল দেখতে পছন্দ করতাম না। বিশ্বাস করো বন্ধুরা, আমি নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতে ভালোবাসি। নিজের কাজ বলতে আমি খুব সাজতে ভালোবাসতাম ছোটোবেলা থেকেই। তো সেই জন্যই যখন আমি এই বাপের বাড়িতে এসে আমি 6টা মাস ছিলাম, তখন বাবুর অপারেশন হয়েছিল, সেই জন্যই আমি ছিলাম। সেই অপারেশনের সময় আমি একটু বিউটিশিয়ানটা শিখেছিলাম বন্ধুরা। তাও আমাকে অনেক কথা শুনতে হয়েছে, মানে আমার ফ্যামিলিতে এগুলো কেউ শেখে না, অমুক তমুক। কিন্তু বলো, এখন তো সবাই সব কিছু করে, তাই না? বাবা থাকলে হয়তো অনেক কিছুই করতে পারতাম না, কারণ তোমরা জানো ডিফেন্সে যারা চাকরি করে তারা কিন্তু খুব পার্সোনালিটি হয়, তাদের একটা রিজার্ভ। বাবা কিশোর, মানে কি বলবো, এই বাড়িটা যে একদিন কি ছিল আমি তোমাদের সঙ্গে মানে বুঝিয়ে বলতে পারবো না। ভীষণ ডিসিপ্লিন, টাইমে খাওয়া, টাইমে ওঠা, টাইমে শোয়া, টাইমে খেলা, এরকম একটা বাড়ির মেয়ে আমি। তো সেটা মানে এখান থেকে যখন বিয়ে হয়ে চলে গেছি অনেক ছোটোবেলায়, এই বাড়িটা আমি বেশি দিন ছিলামও না। আমার বয়স যখন 17 বছর, 18 বছর আমার হয়নি বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে। 17 বছর 6 মাস আমার রেজিস্ট্রি হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। আর আমাদের লাভ ম্যারেজ বিয়ে। তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। এই দেখো আমার বাবা আর আমার মায়ের ছবি। তো ভাবলাম মা বাড়িতে নেই, যেটা বলার জন্যই তোমাদের সঙ্গে গল্প করতে করতে অন্য লাইনে চলে গেছি। দেখো বন্ধুরা, আর এই দেখো, এই আলমারিটা বাবা ইউজ করতো, অনেক দিন ব্যবহার করা হয় না। এটা কিন্তু আমার দিদার ছবি। আর আমার মামার বাড়ি সোদপুর।
শ্রীনিকেতন তো সবাই চেনো, সোদপুর, সেখানেই আমার মামার বাড়ি। আর আমরাও ছোটোবেলায় খুব মামার বাড়িতে যেতাম, খুব আনন্দ হতো জানো তো। তো আর এই যে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো বন্ধুরা। আমার বিয়ের পর আমার শাশুড়ি মাকে আমি দেখিনি, কিন্তু না আমার খুব শখ হতো জানো তো, আমার শাশুড়ি মা আমাকে একটু মাথায় চুল বেঁধে, মানে শাশুড়ি মাকে আমি একটু চুল বেঁধে দেবো, সিঁদুর পরিয়ে দেবো, এরকম না ভাবতাম ছোটো বয়সে মানুষ কত রকম ভাবে। তা যাই হোক, আমার ভাগ্যে সেটা হয়নি। আমার শাশুড়ি মা ছিলেন না, আর আমার শ্বশুরমশাই ভীষণ ভালো। আর গল্প শুনেছি শ্বশুরবাড়িতে গিয়ে যে আমার শাশুড়ি মা নাকি ভীষণ ভালো মানুষ ছিল। মানে আগেকার দিনে হয় না বন্ধুরা, বাড়িতে জানো তো, আমার শ্বশুরবাড়ি একটু গ্রামে, ওরা চাষি ফ্যামিলি, আরও সবাই সার্ভিস করতো যে যার মতন। আর চাষ কাজটা নিজেরা করতো না, লোক দিয়ে করাতো। আর ওদের জমি জায়গা আছে। তো শ্বশুরবাড়িতে কী হতো জানো তো, ওদের গোলা ঠোলা ছিল। তা আমার শাশুড়ির কাছে যদি কেউ কিছু চাইতে আসতো, আগেকার দিনে হতো না, তখন কেউ অত টাকা পয়সা দিত না, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দেওয়া। তা শাশুড়ি মা বলতো কি, নাকি ধান দিয়ে কাউকে বলতো যা তুই বইটা কিনে নিয়ে আসি, এরকম নাকি ভালো মানুষ ছিল আমার শাশুড়ি মা। তা আমার হাজব্যান্ডও ভীষণ ভালো, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো। বিশ্বাস করো বন্ধুরা, মানে গ্রামের মানুষ যে এত সহজ সরল ভালো হয়, তা সেটা না বললে বিশ্বাস করবে না। তো যাই হোক, আর এই দেখো ছোটোবেলায় যে মা শিখিয়ে রেখেছে, এখনও পর্যন্ত দেখো মা বাড়ি আসবে, মায়ের ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে মনে হয় মা একটু শান্তি পাবে। আর এই যে ভদ্রলোককে দেখছো, আমার বাবা, যে আমাদেরকে ফাঁকি মেরে অনেক অল্প বয়সেই চলে গেছে। বাবার তখন কত বয়স হবে, 50 এরকম হবে মনে হয়, 50-55। তখন বাবার নার্ভের রোগে আমার বাবা মারা যান। আমার বাবাকে মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অনেক মানে তখন আমার বাবুই সব করেছে, মানে আমার হাজব্যান্ড। কি বলবো বন্ধুরা তোমাদেরকে, নিজের দুঃখের কথা সেটা মানে না বললেই কী বলবো। আর দেখছো তো আমাদের ঘর বাড়ি, দেখো বন্ধুরা আর একটা কথা বলি, পুরনো জিনিসকে না ধুয়ে মুছে পরিষ্কার তুমি যতই করো না কেন, দেখো পুরনো জিনিসের হয়তো সেই গ্লেজ সেই এটা তুমি পাবে। একটা নতুন ঘর বাড়ি তুমি পরিষ্কার, এই বাড়িটা কিন্তু আমাদের অনেক দিন, আমি জন্মে কিন্তু এই বাড়িটা দেখছি। আর আমাদের যে 3তলা বাড়িটা ছিল পুরনো, সেটা কিন্তু আমাদের এই বাড়িটার পেছন দিকে, তোমাদের আগের ভিডিও অনেক আগে ভিডিওতে আমি দেখিয়েছি। তো কাজ করছি, আর আজকে ছোটোবেলার গল্পগুলো তোমাদের করছি। আর এই যে দেখছো না উঠোনগুলো থেকে রাস্তা পুরোটা সিমেন্ট করা। যখন আমি এই বাড়িতে আসি, এই বাড়িতে আমি বেশি দিন না আসলেও 5-6 বছর এসেছি। আমার ছেলের বিয়ের আগে আমি এই উঠোনটা পাকা করি, ওই পাশের পায়খানা বাথরুম রান্নাঘর ছাদ দিয়ে ওইটুকু করি। তাছাড়া আমাদের বাড়িটা কিন্তু ছাদের বাড়ি না। তখন বাবা ভেবেছিলেন থাকবে না, বাবার জম্মুতে কোয়ার্টার পেয়েছিল, ওখানে ছেলে মেয়ের পড়াশুনো করার জন্য সব কিছু দেবে। যেহেতু আমার ঠাকুমা একা, আর বাবা একটাই ছেলে ঠাকুমার, সেই জন্য আমার বাবা যেতে পারেনি। যার জন্য জানো তো বন্ধুরা, এই বাড়িটায় আমাদের ছাদ দেওয়া হয়নি। কারণ বাবা ভেবেছিল এখানে আমরা থাকবোই না, তাহলে কেন এখানে ছাদ দেবো। তো সেরকমভাবেই রয়েছে বাড়িটা। আর আমি জানি না আমার ভবিষ্যতে আমি কোনোদিনও ছাদ দিতে পারবো কি পারবো না, সেটা ভগবানই জানি, ভগবানের উপরে ছেড়ে দিয়ে রেখেছি। কারণ 3বার জমি কিনতে গিয়ে বাধা পড়েছি। সেই মানে এরকম বাধা কেউ পড়ে কিনা আমি জানি না, কপালে না থাকলে হয়তো হয় না। আর ভাগ্য বলেও একটা কথা আছে জানো তো বন্ধুরা, মানে জমি দেখতে গিয়ে জমি রেজিস্ট্রি হয়ে যাবে, টাকা পয়সা সব রেডি, এমন সময় ধরা পড়লো আমাদের ওর অপারেশন হবে, ওপেন হার্ট অপারেশন আমার হাজব্যান্ডের। জীবনের দুঃখের কথাগুলো আর কীভাবে তোমাদেরকে যে বলবো, প্রত্যেকের জীবনেই এরকম কষ্ট আছে আমি জানি, তবুও খুব প্যাথেটিক আমার জীবনটা। আমার হাসি মুখটা দেখে তোমরা হয়তো ভাবো দিদিভাই এরকম হাসি, কিন্তু না, পরে মুখ থেকে কাউকেই ভিতরের কষ্ট বোঝা যায় না বন্ধুরা, তাই না বলো? আমি জানি আমার মতন অনেক বন্ধুদের এরকম কষ্ট আছে। আর এদিকে দেখো বন্ধুরা, আজকে আমার সোনাকে নিয়ে আমরা বেরিয়েছি ডাক্তার দেখাতে। সোনার খুব জ্বর। আর দেখো ছেলের থেকেও, আমার একটাই ছেলে, ছেলের থেকেও বলে না আসলের থেকে সুদের বেশি। তা আমার নাতনি আমার একেবারে চোখের মণি। দেখো যার একটু শরীর খারাপ হলে আমার মনটা, আমার অবস্থাটা দেখো, আমার ভালো লাগছে না কিছু। আর তাই দেখো এবার নিয়ে গেছি ডাক্তারখানায় এত ভিড়। তারপরে ওষুধ নিলাম, ওষুধ নিয়ে এবার বাড়িতে যাবো। আর ডাক্তারখানায় গিয়ে শোনা এত জ্বালাতন করছে বন্ধুরা, ডাক্তার তোমাদের এই বাড়ি আসলাম। আর এই দেখো এসেই সোনাকে খাইয়ে দিলাম দুধ ভাত, খাইয়ে দিয়ে এই দেখো সোনা তো এখন কার্টুন দেখছে। ঘড়িতে এখন দেখো বন্ধুরা 4:15। আসি সকালে খেয়েছি একটু দুধ মুড়ি, কী খিদে পেয়েছে, কিন্তু এখন কি খেতে ইচ্ছা করে বলো, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে বলো। তো দেখো ভাত নিয়ে বসেছি। তো এইমাত্র বন্ধুরা ফ্রেশ হয়ে এসে সবে বসেছি, একটু খাবো। 4:15, তাহলে কখন একটু শোবো বলো। আর ভালো লাগছে না, সোনার এত শরীর খারাপ, জ্বর,
সোনা তো কিচ্ছু খেয়ে যায়নি। ওর মা একটু ওকে স্যালাড মতো বানিয়ে দিল, কিছুতেই খেলো না। তো আমি বললাম একটা ওয়ারিস কিনে দে, ওই অল্প একটু খেলো, খেয়ে আর খাইনি। আর এখন আমি একটু দুধ ভাত খাওয়ালাম, ভাতটুকু খেয়েছে। তো এইবার সোনাকে ওষুধ খাওয়াবে ওর মা, আর আমি একটু খেয়ে নিই ফাঁকে। আর আমার দেখো খাবারটা তাই মনে হচ্ছে বেশি, আর চচ্চড়ি খেতে আমি খুব ভালোবাসি, পিসি দিয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়ে নাও খেয়ে নাও, টুকুস করে খেয়ে। এই 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 লজেন 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 খেয়ে নেয়, আমার শুনে লজেন খাই দেখবা। চুমকাই নাও। বাবা বাবা কি ভালো, কত খেলা দিয়ে মা ওষুধ খাই দিল। দেখি দেখি মুখটা দেখি, একটু মুখটা দেখি। কাঁদি আমি কাঁদি। আবার ওষুধ খাবে দেখছিস? আরও আছে ওষুধ।